আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 4 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার তোমাদের সাথে আমাদের ক্লাস থার্ড সেমিস্টারের আজকে আমরা পঞ্চম ক্লাস করছি। অলরেডি আমাদের 4টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই আমাদের সাথে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করেছো। যারা এখনো অ্যাটেন্ড করতে পারোনি আগের ক্লাসগুলো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে, বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো ফলো করবে। সেখানে আমাদের প্রতিদিনের ক্লাসগুলো রেকর্ড করা আছে, ঠিক আছে? আর সামনের যে ক্লাসগুলো হবে আমাদের, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে প্রতি শনিবার এবং মঙ্গলবার। তোমরা তো জানোই প্রতি শনিবার এবং মঙ্গলবার ক্লাস 2 থেকে 7 তোমাদের সাথে আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে আমি ইংলিশ ক্লাস দিয়ে শুরু করছি, তারপরে আমরা করবো ম্যাথ, এবং তারপরে নাসরিন মিস তোমাদের বাংলা ক্লাস নেবেন, তাই তো? এখন আমরা যে ইংলিশে আজকে কি করব বলো তো? আজকে গত ক্লাসে আমরা করেছিলাম মডেল কোশ্চেন 13 এর সবগুলো পার্ট আমরা অলরেডি করে ফেলেছি। আজকে আমরা করব মডেল কোশ্চেন 14 শুরু করব আজকে। তোমরা যখন তোমাদের মডেল কোশ্চেন বই এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? এখন আমরা মডেল কোশ্চেন 14 শুরু করব। পেজ নাম্বার 63, মডেল কোশ্চেন 14, পেজ 63। আচ্ছা, পেজ 63 ওপেন করো সবাই। তোমরা জানো মডেল কোশ্চেনের ফার্স্টে কি থাকে? একটা সিন প্যাসেজ দেওয়া থাকে। সিন প্যাসেজ থেকে আমরা কি করব? 1 2 3 4 নাম্বার আমাদের করতে হয়। আজকে আমরা সিন প্যাসেজ থেকে 1 এবং 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা 3 4 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে একটা প্যাসেজ দেওয়া আছে সেটা হচ্ছে রেশমাকে নিয়ে। রেশমা নামের একটি মেয়ে, সে নদী ভাঙনের ফলে তার গ্রামের বাড়ি, যখন তার সব নদী ভাঙনের ফলে সে হারিয়ে ফেলে, তার ফ্যামিলি, সম্পূর্ণ ফ্যামিলি তারা সবাই কি করে? ঢাকায় চলে আসে। এবং এখানে তার এক চাচার মাধ্যমে তারা এখানে একটা বাসা ভাড়া নেয়, এবং কি বলে সেটা, একটা গার্মেন্টসে সে জব করে। এভাবে সে মানে তার সংসার নিয়ে, তার ফ্যামিলি নিয়ে সে ঢাকায় থাকে। এখানে তার রেশমাকে নিয়েই পুরো প্যাসেজটা লেখা আছে। তোমরা প্যাসেজটা মোটামুটি বড়ই আছে, তোমরা বাসায় এটা ভালো করে রিডিং করবে। ভালো করে রিডিং পড়বে। তোমরা বাংলা অর্থটা অনেক সহজ, এখানে তোমরা অবশ্যই পারবে। আর যদি কোনো সমস্যা হয়, তোমাদের বইয়ের নিচে কিন্তু বাংলায় অর্থটা দেওয়াই আছে, তোমরা এটা হেল্প নিয়েও তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হওয়ার কথা না। প্যাসেজটা তোমরা পড়ে খুব সহজে বুঝে ফেলতে পারবে। এখন আমরা চলে যাব 1 নম্বরে। 1 নম্বরে আমরা কি করি বলো তো? ম্যাচিং। তাহলে আমরা ম্যাচিং শুরু করে দেই। নাম্বার 1, ম্যাচিং। আমরা আগে বাম পাশের ওয়ার্ডগুলো লিখি। কলাম এ থেকে কি দেওয়া আছে নাম্বার দিয়ে আমরা সেগুলো আগে তুলি, তারপর আমরা অ্যান্সারটা লিখব। ফার্স্টে আছে হেল্পলেস, হেল্পলেস, ওকে। নাম্বার বি আছে ওয়ার্কার, নাম্বার সি অ্যাক্সিডেন্ট, নাম্বার ডি প্রাইমারি, নাম্বার ই স্টার্ট। আচ্ছা, এখন দেখো ফার্স্টে আমাদের হেল্পলেস আছে। হেল্পলেস মানে কি জানো? নিরুপায়, মানে যার কোনো উপায় থাকে না, সেই অবস্থাকে কি বলা হয়? হেল্পলেস। তাহলে ডান পাশের কলামের লাইনগুলো খেয়াল করো। এখানে আমাদের যেটা মিলবে সেটা হচ্ছে নাম্বার 6, হ্যাভিং নান টু সাপোর্ট। সাপোর্ট করার মতো যখন কেউ থাকে না, সেটাই হচ্ছে হেল্পলেস, ওকে। তাহলে আমরা লিখবো নাম্বার 6। এখানে হবে হ্যাভিং নান, হ্যাভিং নান টু সাপোর্ট। ওয়ার্কার, ওয়ার্কার মানে কি বলতো? যে কাজ করে সেই হচ্ছে ওয়ার্কার, মানে কর্মী। ডান পাশে দেখো হু ওয়ার্কস, যে কাজ করে। একদম 5 নম্বরে এটা আছে,
who works. ওকে, নাম্বার সি কি আছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে কি আমরা জানি? দুর্ঘটনা। ঠিক আছে, যে কোনো দুর্ঘটনাকে কি বলা হয়? অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে নাম্বার 4। তোমাদের বইয়ে ডান পাশে কলামে দেখো নাম্বার 4 আছে। an event of changes, an event of changes, পরিবর্তনের একটি ঘটনা, মানে পরিবর্তন ঘটে। যেমন অ্যাক্সিডেন্ট কি? একটা ঘটনার পরিবর্তন ঘটে যায়, তাই না? সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের সিমিলার ওয়ার্ডের সাথে মিলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে কি আমরা জানি? প্রাথমিক। প্রাথমিক, তাহলে এটার সাথে আমাদের কোনটা মিলে? নাম্বার 2 বেসিক লেভেল। নাম্বার 2 বেসিক লেভেল। ওকে, নাম্বার ই করব আমরা। নাম্বার ই হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে কি? শুরু। তাহলে স্টার্টের সাথে আমাদের হবে নাম্বার 3, দেখো ডান পাশে, টু বিগিন সামথিং। নাম্বার 3 টু বিগিন সামথিং। ওকে, তাহলে একবার ফলো করো তোমরা পড়াটা। helpless, having none to support, worker who works, accident and event of changes, primary, basic level, start, to begin something. ওকে, এখন আমরা দেখো এর সাথে অর হিসেবে কয়েকটা এফবি দেওয়া আছে, এই এফবি গুলো আমরা করব। ম্যাচিং এর সাথে একটা অর দেওয়া থাকে সব সময়, এই অরটাও আমাদের প্র্যাকটিস করতে হয়। একদমই যে কোনো একটা আসে, ম্যাচিং আসে অথবা এফবি আসে। ঠিক আছে, এখন আমরা অর করব এফবি। আচ্ছা, এখানে কিন্তু পাঁচটাই দেওয়া থাকে, প্যাসেজ থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এখানে কি আছে দেখো, রেশমা ইজ 18 ওল্ড, তাহলে কি হবে? ইয়ার ওল্ড। সে 18 বছর তার, ইয়ার্স ওল্ড। আচ্ছা, and she is a garment worker. নাম্বার বি আছে দেখো, ড্যাশ ফাদার ওয়ার্কড অ্যাজ আ রিকশা ড্রাইভার। রেশমাস ফাদার, রেশমার বাবা কি ছিলেন? একজন রিকশা ড্রাইভার ছিলেন, মানে রিকশাওয়ালা। রেশমাস, রেশমা দিয়ে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, রেশমাস ফাদার। ওকে, নাম্বার সি তে কি বলেছে? রেহানাস ইয়াঙ্গার ব্রাদার ড্যাশ গোজ টু স্কুল। তাহলে তার প্যাসেজটা পড়লে তোমরা দেখবে তার ছোট ভাই এখানে আছে, তার নাম কি? বাবুল। তার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোজ টু স্কুল and he is in class 5. রেশমা ড্যাশ টু ওয়ার্ক ফ্রম হার হাউস। নাম্বার ডি কি আছে? রেশমা ড্যাশ টু ওয়ার্কস, সে তার কাজে হেঁটে যায়, সে তার কর্মক্ষেত্রে কিভাবে যায়? হেঁটে যায়। she walks to work from her house. রেশমা ড্যাশ টু গো টু দ্য সিনেমা, লাইকস। এখানে হবে লাইক, সে সিনেমা দেখতে পছন্দ করে। ঠিক আছে, কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের প্যাসেজের ভেতরে দেওয়া আছে, পুরো প্যাসেজটাই রেশমাকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, রেশমার পরিবার, রেশমা কি করে, রেশমা কি পছন্দ করে, এভরিথিং এই প্যাসেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নাম্বার এ ইয়ার্স, বি রেশমাস, ডি বাবুল, ডি ওয়ার্কস, ই লাইকস। এবার আমরা চলে যাব নাম্বার 2, ট্রু ফলস। ট্রু ফলস কিভাবে করতে হয় এটা আমরা আগেও করেছি। আমরা সেন্টেন্স গুলো পড়ব এবং আমরা প্যাসেজ থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছি সেটার সাথে যদি আমাদের মিলে যায় তাহলে আমরা ট্রু লিখবো, যদি ভুল হয় তাহলে আমরা ফলস লিখবো। ঠিক আছে, দেখো নাম্বার এতে কি বলেছে? রেশমা লিভস ইন ঢাকা, ট্রু, সে বর্তমানে এখন কি করে? ঢাকায় বাস করে। নাম্বার বি, রেশমা লস্ট হার হোম ফর রিভার এরোশন, ট্রু, নদী ভাঙ্গনে সে তার বাসা হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে। নাম্বার সি, রেশমা ওয়ার্কস এট কল্যাণপুর, ফলস,
সে কল্যাণপুরে কাজ করে না। নাম্বার ডি, দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 5 কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস, এটাও ফলস। নাম্বার ই, রেশমা লাইকস টু ওয়াচ সিনেমা, ট্রু, সে সিনেমা দেখতে পছন্দ করে। রেশমা ডাজন্ট সাপোর্ট হার ফ্যামিলি, ফলস, সে তার ফ্যামিলিকে সম্পূর্ণটাই সাপোর্ট করে, তাই না? সে গার্মেন্টসে জব করে এবং সেই জবের টাকা দিয়ে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করে। তাহলে এ ট্রু, বি ট্রু, সি ফলস, ডি ফলস, ই ট্রু, এফ ফলস। তাহলে আজকে আমরা কি করলাম, মডেল কোশ্চেন 14 এ 1 এবং 2 করলাম। এই 1 এর ম্যাচিং অর, এফবি এবং ট্রু ফলস এগুলো তোমরা বাসায় আবার করবে এবং না দেখে লেখার চেষ্টা করবে, এটাই তোমাদের এইচডব্লিউ। ওকে, নেক্সট ক্লাসে আমরা 3 এবং 4 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের ইংলিশ ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা এখন চলে যাব ম্যাথ ক্লাসে। তোমরা ঝটপট ম্যাথের জন্য খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং শীটটা হাতে নাও। শীট তোমাদের অবশ্যই লাগবে, তোমরা জানো শীটে আমাদের কিছু ক্রিয়েটিভ কোশ্চেন রেডি করা থাকে, সেই কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করি এক্সামের জন্য। আর অলরেডি আমরা মানসংখ্য এবং জ্যামিতি শেষ করে ফেলেছি, এগুলো তোমরা রেগুলার কিন্তু রিভিশন দিতে থাকবে, ঠিক আছে? নাহলে কিন্তু আবার সব ভুলে যাবে। ক্রিয়েটিভে যেটা আমরা ক্রিয়েটিভ ম্যাথ যেটা আমরা করি, সেই কোশ্চেনগুলো কোথায় থাকে? শীটে থাকে। আজকে আমরা শীটে অধ্যায় 10 করছিলাম আমরা। অধ্যায় 10 আজকে আমরা করব 2 নাম্বারটা। গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি 1 নাম্বারটা করে ফেলেছি, ঠিক আছে? যারা এখনো শীট পাওনি, সবারই শীট পেয়ে যাওয়ার কথা। তারপরও যদি কেউ না পেয়ে থাকো, তোমরা ঝটপট কি করবে বলো তো, আমাদের অফিস রুমে এসে শীটটা কালেক্ট করে নিয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা আমি করছি। উদ্দীপক কি দেওয়া আছে এবং 3টা কোশ্চেন কি দেওয়া আছে, এটা আমরা আগে পড়ে নিচ্ছি, তারপর আমরা সমাধানে চলে যাব, ঠিক আছে? বলেছে প্রকাশ বাজারে গিয়ে 2 কেজি 500 গ্রাম আলু, 1 কেজি 600 গ্রাম শিম এবং 20 কেজি 500 গ্রাম চাল কিনলো। এখানে সে কি কিনেছে? আলু, শিম এবং চাল কিনেছে এবং 3টারই পরিমাণ এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো কি চেয়েছে, ক নম্বরে শিমের পরিমাণকে কেজিতে প্রকাশ করো। আচ্ছা, শিমের পরিমাণ কি? আমরা কিন্তু ফার্স্টই পড়েছি, পরিমাণগুলো দেওয়া আছে। সে শিম কিনেছে 1 কেজি 600 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখবো বলো তো? শিমের পরিমাণ, শিমের পরিমাণকে চেঞ্জ করতে বলেছে, কিলোমিটার চেয়েছে। তাহলে আমরা লিখবো শিমের পরিমাণ, শিমের পরিমাণ কত ছিল? পরিমাণ না পরিমাপ দিয়েছে, পরিমাপ লিখবো আমরা, যেহেতু এখানে মাপের কথা আছে যে কত কেজি কত গ্রাম। শিমের পরিমাপ কত? 1 কেজি 600 গ্রাম, 600 গ্রাম। আচ্ছা, এখন আমি যদি এটাকে কেজিতে পরিণত করি, তোমরা খেয়াল করো, ফার্স্টে কিন্তু আমার 1 কেজি অলরেডি আছে, কেজিকে আর আমার কিন্তু এখানে চেঞ্জ করার কিছুই নাই, কেজি কেজি হিসেবে থাকবে। আমরা যেটা করব, 600 গ্রামকে কেজি করতে হবে। যখন আমি 600 গ্রামকে কেজি করব, দেন আমি 1 কেজি এবং নতুন যে ওজনটা আমরা পাবো, যে পরিমাপটা পাবো, সেই দুটাকে অ্যাড করে দিলে আমরা টোটাল কত কেজি সেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা 1 কেজিকে কিন্তু 1 কেজি এখানে আমরা লিখবো, এখানে আমাদের কেজিকে কিছু করার নেই, করবো আমরা 600 গ্রামকে। এখন আমরা যদি 600 গ্রামকে কেজি করতে চাই, আমাদেরকে 1000 দিয়ে এটাকে ভাগ দিতে হবে, ভাগ দিলে এটা কেজি হয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম, তোমাদের এই চ্যাপ্টারের শুরুতেই, অঙ্কগুলোর শুরুতেই 2-3 পেজে তোমাদের কিছু তথ্য দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, যেমন 1 কেজি সমান সমান কত গ্রাম, তারপরে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার, পুরো পরিমাপটা কিন্তু তোমাদের ছকের মাঝখানে দেওয়া আছে, ছকের মাধ্যমে তোমরা সেই ছকটা ভালো করে পড়বে। এই পরিমাপগুলো আমাদের জানা দরকার। আমরা যদি না জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে তো আমরা কেজিকে গ্রাম করতে পারবো না, আবার যদি গ্রাম থাকে গ্রামকেও কেজি করতে পারবো না। আমরা যেইভাবে আমরা পরিবর্তন করি না কেন, আমাদের পরিমাপটা জানতে হবে, কত কেজিতে কত গ্রামে 1 কেজি, এটা আমাদের জানতে হবে। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে আমরা এই 1000 দিয়ে ভাগ দিলে আমরা গ্রামকে কেজিতে পরিণত করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমাদের এই পরিমাপগুলো জানা খুব দরকার, এগুলো তোমরা ছক থেকে অবশ্যই মুখস্থ করবে। তাহলে 1 কেজি তো আমি পেয়ে গেলাম, তার সাথে আমি যদি এখন এটাকে ভাগ দেই, তোমরা একটু রাফটা খেয়াল করো, এখানে আমার দশমিক আসবে, কারণ আমার বড় সংখ্যা দিয়ে আমি একটা ছোট সংখ্যাকে ভাগ দিচ্ছি।
1000 কিন্তু বড় সংখ্যা, 600 ছোট। তাহলে আমি যদি এটাকে ভাগ দিতে চাই আমাকে একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে, তারপরে আমি 1000 6000 লিখতে পারবো। ঠিক আছে, আমরা যখন বড় সংখ্যা দিয়ে একটা ছোট সংখ্যাকে ভাগ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কি আসে, দশমিক আসে। তাহলে 0.6 কেজি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই 1 কেজি আর 0.6 কেজিকে যদি যোগ করে দেই আমরা পাবো 1.6 কেজি। তাহলে আমাদের শিম কি পেলাম, আমরা 1.6 কেজি পেলাম। আমরা যদি গ্রাম দিয়ে বলি তাহলে সে কিনেছিল 1 কেজি 600 গ্রাম, কিন্তু আমরা যদি কেজি হিসাবে বলি তাহলে সে 1.6 কেজি শিম কিনেছে। ঠিক আছে, নাম্বার খতে বলেছে, এখন আমরা কম যে জিনিসটা তোমরা অঙ্কটা তুলেছ, শিমের পরিমাপকে আমরা আগে কেজি তো কেজি আছে, গ্রামকে আমরা কেজিতে পরিণত করলাম, করার পরে আমরা কি পেলাম 0.6 কেজি। যখন আমি দুইটাই কেজিতে পেয়ে গেলাম সেই কেজি দুটো আমি যোগ করে দিব, তাহলে আমরা টোটাল কেজিটা পেয়ে যাব, তাহলে 1.6 কেজি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্ক সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর তোমরা অঙ্ক বোঝার পরে একবার দেখে দেখে তোলার পরে তোমরা অঙ্কটা বাসা বারবার করবে। একবার দুবার করলে কিন্তু তোমাদের কাছে অঙ্কটা কঠিনই থাকবে। সহজ করতে হলে তোমাদেরকে কি করতে হবে, একটা অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, খতে করব দিয়েছে 3 প্রকার দ্রব্যের মোট ওজন কত। 3 প্রকার দ্রব্য, এখন তিনটাই জিনিস যে কিনেছে সেই তিনটার পরিমাণকে আমাদেরকে যোগ করে দিতে হবে। মোট দ্রব্য চেয়েছে, তাহলে সে ফার্স্টে কি কিনেছিল, আলু। আলুর ওজন, আলু কতটুকু কিনেছিল তোমরা উদ্দীপকে দেখবে 2 কেজি 500 গ্রাম। ঠিক আছে, তারপরে কিনেছে সে শিম। শিমের ওজন 1 কেজি 600 গ্রাম। তারপর কিনেছে চাল। চালের ওজন 20 কেজি 500 গ্রাম। মোট ওজন চেয়েছে, তাহলে আমরা কি করবো, এটাকে যোগ করতে হবে আমাদের। আমরা কি লিখবো, মোট ওজন। আচ্ছা, তোমরা কিন্তু একটু ভালো করে মনোযোগ দাও, এটা মনোযোগ দিয়ে বোঝার একটা বিষয়। যদি তোমরা মনোযোগ না দাও তোমরা অঙ্কটা কিন্তু বুঝতে পারবে না। এখানে একটা বোঝার মতো একটা জিনিস আসবে, নতুন একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে যোগ করি, দেখো 0 0 5 6 যোগ করলে হচ্ছে 11, আর 5 যোগ করলে হচ্ছে কত, 16। কিন্তু 1600 গ্রাম কিন্তু আমরা এখানে এভাবে লিখতে পারবো না। কেন পারবো না, আমরা যখন এটা 1000 এর উপরে হয়ে যাবে, আমরা কি জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। যখনই 1000 গ্রামের উপরে জিনিসটা চলে যাবে তখনই 1000 মানে গ্রামটা আমার কিন্তু কেজিতে এসে যোগ করতে হবে। তার মানে এই 1600 গ্রামের মধ্যে 1000 যদি 1000 গ্রাম যদি আমি নিয়ে নেই, 1000 গ্রাম আমি যদি বাম পাশে কেজির ঘরে নিয়ে নেই, তাহলে আমার কত থাকবে, 600। গ্রামের ঘরে আমার থাকবে 600, এই একটা আমি কি করব, কেজির ঘরে যোগ করব, তাহলে এখানে আসবে আমার 600 গ্রাম। এরকম ভাবে যখনই তোমার 1000 এর উপরে আসবে, 1100 আসলো, 1200 আসলো, 1300 আসলো, 1600 আসলো, 1800 আসলো, মোট কথা 1000 এর উপরে গেলেই তোমার এই 1000 এর জন্য যে 1 কেজি, এই একটা আমার বাম পাশে কেজির ঘরে যোগ হবে, আর এখানে শুধু গ্রামের অংশটা থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটাকে এখন এই পাশে যদি আমি যোগ করি, 2 আর 1 3, 3 আর 0 3, আর হাতের একটা দিলাম আমি 4, আর এই 2 এভাবে নেমে গেল 24 কেজি 600 গ্রাম। এই জায়গাটা আমি আবার বলছি, খেয়াল করো, আমরা যখন গ্রামগুলো যোগ করে 1600 গ্রাম পেলাম, 1600 গ্রামের এখানে 1000 গ্রাম সমান সমান কত, 1 কেজি। তাহলে আমি তো 1600 গ্রাম এখানে পুরোটা লিখতে পারবো না, কারণ এখানে আমার কেজির হিসাবটাও আছে। তাই আমি 1600 গ্রাম থেকে 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি আমি এখান থেকে কেজির ঘরে যোগ করব, আর আমার যে গ্রামটা অবশিষ্ট থাকবে 600 গ্রাম আমি এখানে লিখবো, আর কেজি হিসেবে 1000টা আমি কেজি হিসেবে কেজির ঘরে যোগ করব। আমার এখানে আসে 20 21 22 23, আর ওই হাতের 1 গ্রাম এখান থেকে যেটা পেয়েছিলাম 1 কেজি, সেই 1 কেজি যোগ করে আমি টোটাল পেলাম 24 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত, মোট ওজন 24 কেজি 600 গ্রাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব গ নাম্বারে। এটা ছিল খ নাম্বার। গ নাম্বার বলেছে প্রশ্নটা,
আলুর চেয়ে চাল কতটুকু বেশি কিনেছে? আলুর চেয়ে চাল কতটুকু বেশি কিনেছে? চাল তো বেশি কিনেছে, আমরা ওজন থেকে বুঝতে পারছি। তাহলে কতটুকু বেশি বা কতটুকু কম এটা বললে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তাহলে আমরা আগে বড়টা লিখবো, লিখে আমরা বিয়োগ দিয়ে দেবো। যেমন আমরা কি বলবো? চাল কিনেছে, আমরা উদ্দীপকে পেয়েছি চাল কিনেছে 20 কেজি 500 গ্রাম, আর আলু কিনেছে 2 কেজি 500 গ্রাম। আমাদের বেশি বের করতে বলেছে কত, তাহলে আমরা সেজন্য আমরা কি দেবো? বিয়োগ দিব। তাহলে কি লিখবো আমরা এখানে? প্রশ্ন থেকে মিলিয়ে চাল বেশি কিনেছে, চাল বেশি কিনেছে। দেখো আমরা যদি বিয়োগ দেই, 500 থেকে 500 যদি চলে যায় তাহলে এখানে কি? শূন্য, মানে আমার এখানে কোনো গ্রামই থাকে না। এখানে 0 থেকে 2 গেলে 8, হাতের একটা দিলে 2 থেকে 1 গেলে 1, 18 কেজি। ওকে, তাহলে আমার গ্রাম নেই, শুধু 18 কেজি সে বেশি কিনেছে। ঠিক আছে, কত বেশি কিনেছে আমরা কিন্তু পেয়ে গেলাম 18 কেজি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ক খ গ তিনটা সমাধান করে ফেললাম। আগামী ক্লাসে হয়তো আমরা নেক্সট ইনশাআল্লাহ অধ্যায় 11 থেকে আমরা ক্রিয়েটিভ অঙ্ক প্র্যাকটিস করব। এই তিনটা পার্ট যে আমরা আজকে করলাম ক খ গ, এই 2 নাম্বারটা, এটা তোমরা বাসায় বারবার করবে। এটা কিন্তু তোমাদের একটা নতুন নিয়ম এসেছে তোমাদের জন্য। এই নিয়মে তোমরা অঙ্ক আগে করোনি, তাই তোমাদের কি করতে হবে? এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। একবার দুইবার করে যদি ফেলে রাখো তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না। আর যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে বা অফিসে জানাবে। আমরা অবশ্যই সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিসও ভালো আছি। এতক্ষণ তোমরা ইংলিশ এবং ম্যাথ ক্লাস করলে রুটিন অনুযায়ী, এখন তোমাদের সাথে আমার বাংলা ক্লাস, তাই না? গত ক্লাসগুলোতে আমরা যে পড়াগুলো পড়েছি তোমাদের কি মুখস্থ হয়ে গেছে? নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। আমরা জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা নিয়মিত বাসায় পড়াশোনা করছো। যদি স্কুল করছো না, তারপরে বাসায় তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করছো, তাই না? কারণ এই ক্লাসের পড়াগুলো যদি আমরা ভালো করে না মুখস্থ করতে পারি, না শিখতে পারি, আয়ত্ত না করতে পারি, তাহলে আগামী বছর যে ক্লাস 5-এ আমরা যে উত্তীর্ণ হব, তখন কিন্তু আমরা সেখানে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ব। আচ্ছা, তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে? খুব ভালো করে পড়াগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। আচ্ছা, এখন আজকে আমরা কি ক্লাস করব? এখন বাংলা কি পড়বো দেখো। বাংলা আজকে খুব অল্প পড়া। বাংলা পেজ নাম্বার হচ্ছে 97 থেকে 99 পৃষ্ঠার মাঝে আজকে আমরা পড়বো। এটা গদ্য তোমাদের, ঠিক আছে? আজকে যে গদ্যটি পড়বো এর নাম হচ্ছে তোমাদের, দেখো তোমরা বইটা বের করলে দেখতে পারবে, গদ্যটির নাম হচ্ছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমরা এই গল্পটি পড়বো। গল্পটি ভালো করে পড়বো। গল্পটি পড়লে আমরা এখান থেকে জানতে পারবো যে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু কে ছিলেন, তিনি কি কাজ করতেন, ঠিক আছে? তার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। এরপর দেখো আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে তোমাদের এখানে দেয়া আছে কিছু ওয়ার্ড মিনিং, অনেকগুলি ওয়ার্ড মিনিং দেয়া আছে। আজকে আমরা তাই শুধু এই ওয়ার্ড মিনিংগুলি পড়বো, ঠিক আছে? ওয়ার্ড মিনিং এর অর্থগুলি আমরা জানার চেষ্টা করব। দেখো,
প্রথমে আছে, যেহেতু তোমাদের ওয়ার্ড মিনিং এর আনসারগুলি সঠিকভাবে তোমাদের বইতে দেয়া নেই, বইয়ের পেজের শেষের দিকে দেওয়া থাকে, সেজন্য তোমাদের খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়। সেজন্য আমি যখন বোর্ডে লিখে দিচ্ছি তোমরা ঠিক তাড়াতাড়ি তোমাদের খাতা তুলে নাও, একটা নোট আকারে রেখে দিবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, পড়তে বসে তোমাদের বারবার খোঁজাখুঁজি করতে হবে না। আচ্ছা, কি বলেছে প্রথমে দেখো, কুস্তিগীর। এরপর আচ্ছা, কুস্তিগীর মানে হচ্ছে কুস্তি খেলোয়াড়। তোমরা নিশ্চয়ই কুস্তি খেলা দেখেছো। কুস্তি কুস্তি খেলোয়াড়। এরপর আছে কোষ মুক্ত। কোষ মুক্ত মানে হচ্ছে খাপ থেকে বের করে আনা, মানে খোলের ভিতরে থাকে, সেখান থেকে কিছু বের করে আনা। খাপ থেকে বের করে আনা। এরপর হচ্ছে যোদ্ধা। যোদ্ধা মানে হচ্ছে যুদ্ধ করেন যিনি। যোদ্ধা যুদ্ধ করেন যিনি। সুবক্তা। সুবক্তা মানে যে খুব ভালো বক্তব্য দিতে পারে বা ভালো কথা বলতে পারে, তাকে বলে ভালো বক্তা, তাই না? সুবক্তা মানে হচ্ছে ভালো বক্তা। বিস্মিত মানে অবাক হওয়া, কোনো কিছু দেখে বিস্ময় হওয়া, অবাক হওয়া, এটাকে বলে বিস্মিত। বিস্মিত মানে হচ্ছে অবাক হওয়া। এরপর সালাদ। আমরা সবাই জানি সালাদ শব্দের অর্থ হচ্ছে কি নামাজ। সালাদ মানে হচ্ছে নামাজ। এরপর ব্যাকুল। ব্যাকুল মানে হচ্ছে আগ্রহী অথবা ব্যস্ত। আচ্ছা, এরপর হচ্ছে ফারুক। আমরা যে বললাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এখানে ফারুক একটি শব্দ আছে। ফারুক মানে হচ্ছে সত্য ও মিথ্যার সত্য ও মিথ্যা প্রভেদকারী, মানে যিনি সত্য ও মিথ্যা বিচার করে থাকেন। তারপর হচ্ছে শ্রেয়। শ্রেয় মানে হচ্ছে নিজ, নিজ বা আপন। ঠিক আছে, এরপর আছে তোমাদের দেখো, আচ্ছা এর পরের অংশগুলি আমি পাশে লিখে দিচ্ছি। দেখো তোমরা সব ঝটপট তুলে নাও। সংমিশ্রণ। সুন্দর আছে সংমিশ্রণ। সংমিশ্রণ, সংমিশ্রণ মানে হচ্ছে মেশানো। ঠিক আছে, সংমিশ্রণ মানে হচ্ছে মেশানো।
এরপর দেখা হচ্ছে পুষ্প। পুষ্প মানে হচ্ছে ফুল, আমরা সবাই জানি। তারপরে বলে হচ্ছে দীর্ঘাম, এটা একেবারে নতুন একটা শব্দ তোমাদের জন্য। দীর্ঘাম মানে হচ্ছে আরবে প্রচলিত মুদ্রার নাম, মানে মোহর বলে। হ্যাঁ, আরবে প্রচলিত মুদ্রার, আরবে প্রচলিত মুদ্রার নাম। এরপর হচ্ছে বাইতুল মাল। বাইতুল মাল মানে হচ্ছে সরকারি কোষাগার, ঠিক আছে? সরকারি কোষাগার, জবাবদিহি মানে হচ্ছে কৈফিয়ত। কোনো কিছুর জন্য কারো কাছে কোনো কৈফিয়ত জবাবদিহি করাকে বলা হয় কৈফিয়ত। পত্র মানে হচ্ছে কি চিঠি। দেখো তোমাদের আজকে বেশ প্রায় অনেকগুলো আমরা ওয়ার্ড মিনিং এই চ্যাপ্টারটায় আছে, সেজন্য আমরা আজকে আর অন্য কিছুতে গেলাম না। আজকে আমরা তোমাদের সাথে শুধু ওয়ার্ড মিনিংগুলি নিয়ে আলোচনা করলাম। আমরা আরেকবার একটু দেখে নিই। কুস্তিগির মানে হচ্ছে কুস্তি খেলোয়াড়, কোষমুক্ত হচ্ছে খাপ থেকে বের করে আনা, যোদ্ধা মানে যুদ্ধ করেন যিনি, সুবক্তা ভালো বক্তা, বিস্মিত অবাক, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, সরি, অবাক হওয়া, ঠিক আছে? বিস্মিত অবাক হওয়া, সালাত নামাজ, ব্যাকুল আগ্রহী অথবা ব্যস্ত, তোমরা এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করবে। ফারুক সত্য ও মিথ্যা, প্রভেদকারী, শ্রেয় মানে নিজ বা আপন, এখানে যে কোনো একটি অর্থ ব্যবহার করবে। সংমিশ্রণ মানে হচ্ছে মেশানো, একসাথে মেশানো। পুষ্প ফুল, দীর্ঘাম না, এখানে দীর্ঘাম হচ্ছে আরবে প্রচলিত মুদ্রার নাম। বাইতুল মাল সরকারি কোষাগার, জবাবদিহি হচ্ছে কৈফিয়ত, পত্র মানে হচ্ছে চিঠি, ঠিক আছে? তাহলে আজকে আমরা এইগুলি পড়লাম। এখানে সরি মিসের একটু এখানে স্পেলিং এ ভুল হয়েছিল, ঠিক করে দিয়েছি, তোমরা ঠিক করে নাও। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এগুলি পড়লাম। এরপরে তোমাদের এই চ্যাপ্টারে